বন্ধুরা, বাজারে সব কিছুই পাওয়া যায়, অর্থ থাকলে সব কিছুই পাওয়া যায়, কিন্তু বুদ্ধি একটা এমন জিনিস আপনি চাইলেই বাজার থেকে কিনতে পারবেন না। যদি তাই হতো তাহলে পৃথিবীতে যে সবচেয়ে ধনী ব্যক্তি সেই সব বুদ্ধি কিনে ফেলতে পারত। কিন্তু বুদ্ধি থাকলে আপনি অনেক অর্থ রোজগার করতে পারবেন। আজকের ভিডিওতে এটি জানবো যে এই 12টি গুণ কারোর মধ্যে থাকলে সে অবশ্যই বুদ্ধিমান ব্যক্তি, আর যার মধ্যে এটি নেই সে তার জীবনে প্রয়োগ করে সে বুদ্ধিমান ব্যক্তি হতে পারবেন। অনেক বছর আগে এক গুরু তার শিষ্যদের তার প্রবচন শোনাচ্ছিলেন। গুরুজি এই বুদ্ধির ব্যাপারে সকল শিষ্যদের অবগত করাচ্ছিলেন। তিনি বলছিলেন, যে ব্যক্তি বুদ্ধিমান হয় সে ব্যক্তি কোনোদিন সহজে হেরে যায় না। জীবনে চলার পথে তার যতই বাধা আসুক সে বুদ্ধির দ্বারা সেসব খণ্ডন করে এগিয়ে যায়। কঠিন থেকে কঠিন পরিস্থিতিও তাকে কোনোদিন বিচলিত করতে পারে না। পাশাপাশি এক মূর্খ ব্যক্তি যদি কঠিন পরিস্থিতি আসে তার জীবনে, তাহলে সে ঠিকভাবে মোকাবেলা করতে পারে না। সে ব্যক্তি অল্প সমস্যাতেই বিচলিত হয়ে পড়ে আর সহজেই হার মেনে ফেলে। মূর্খ ব্যক্তিকে এই সংসার আরও মূর্খ বানায়। তার এই মূর্খতার জন্য তাকে সকল ব্যক্তি আরও বেশি করে মূর্খ বানানোর চেষ্টা করে, তাকে পথে বসানোর চেষ্টা করে। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি কারো কোনো চলাগলা এবং ছলাগলা সব ধরে ফেলতে পারে। তাকে বেকায়দায় ফেলা এত সহজ হয় না। তাই প্রত্যেকটা মানুষকে বুদ্ধিমান হওয়াটা খুবই জরুরি, কারণ এই সংসারে স্বার্থপর দুর্দান্ত চালাক মানুষে ভরে গেছে। একটু অসাবধানতায় আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার এমন ক্ষতি করবে হয়তো আপনি সেটা কোনোদিন কল্পনাও করতে পারেননি। মানুষ শারীরিক দিক থেকে যতই সুন্দর হোক না কেন, কিন্তু তার মধ্যে যদি বুদ্ধি না থাকে তাহলে সেই সুন্দরতার কোনো মূল্য নেই। কারণ সে তো এটা জানেই না যে তার সুন্দরতার মূল্যায়ন সে কিভাবে করবে। সোনা খুব মূল্যবান জিনিস, কিন্তু আপনি যদি তার মূল্য বুঝতেই না পারেন তাহলে সেই সোনা আপনার কোনো কাজেই আসবে না। কেননা মূর্খের সামনে সোনা ও পাথরের মূল্য একই রকম লাগে, কিন্তু বুদ্ধিমান ব্যক্তি সোনা ও পাথরের তফাৎ করতে পারে। গুরুর এইসব কথাবার্তা শুনে এক শিষ্য দাঁড়িয়ে বলেন, হে গুরুদেব, প্রকৃতপক্ষে আমরা এটা কি করে বুঝবো যে আমি বুদ্ধিমান না মূর্খ? শিষ্যের কথা শুনে গুরু মৃদু হেসে বলেন, বৎস, আজ আমি তোমাদের বুদ্ধিমান ব্যক্তির 12টা লক্ষণ এমনভাবে বুঝিয়ে বলবো যেটা কারোর মধ্যে থাকলে সে অবশ্যই বুদ্ধিমান ব্যক্তি। যদি তোমার মধ্যে এই গুণগুলি না থাকে তাহলে তোমাকে বুদ্ধিমান ব্যক্তি বলা যাবে না। তখন গুরু প্রথম বক্তব্যটি বলতে গিয়ে বলেন, বুদ্ধিমান ব্যক্তি সর্বদা কিছু না কিছু নতুন শিখতে থাকে। এই সংসারে জন্ম নেওয়ার পর সবাইকেই কিছু না কিছু নতুন করে শিখতেই হয়। আর যে সকল মানুষের মধ্যে শিক্ষা অর্জন করার উৎসাহটা বেশি তারা জীবনে কখনো পরাজিত হয় না, কারণ জীবনে শেখা কোনো বিষয়ই বেকার যায় না। আর এই শিক্ষা থেকে অর্জিত জ্ঞান আমাদের জীবনে কখনো না কখনো জরুর কাজে আসে। এটা জরুরি নয় যে গুরুকুল অথবা বিদ্যালয় সব কিছু আমাদের শিখতে হবে। কোনো না কোনো ব্যক্তির কাছ থেকেও শেখা যেতে পারে, এমনকি কোনো ভিখারির কাছ থেকেও আমরা জ্ঞান অর্জন করতে পারি। আমরা সাফল্য লোকের কাছ থেকে যেমন অনেক কিছু শিখতে পারি, তেমনি আমরা অসাফল্য মানুষের কাছ থেকেও অনেক কিছু শিখতে পারি। প্রত্যেক জিনিস, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক বস্তু আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। যদি আমরা সব কিছু সঠিকভাবে শিখতে পারি তাহলে জীবনে আমরা অনেক উন্নতি করতে পারবো। যেমন আমরা সফল ব্যক্তিদের কাছ থেকে এটা জানতে পারি সে কি কি জিনিস এবং কি কি পথ অবলম্বন করে জীবনে সব কিছু শিখতে পেরেছে এবং সফল হয়েছে, তেমনি অসফল ব্যক্তিদের কাছ থেকেও সে ব্যক্তি জীবনে কি কি ভুল করেছেন যে তিনি জীবনে সফল হতে পারেননি। আর সে ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। আমাদের জীবনের সূত্রে নিয়ে আমরা সেসব জিনিসগুলি প্রয়োগ করতে পারি। তাই অন্যের ভুল থেকে, এমনকি নিজের জীবনের ভুল থেকেও আমরা শিক্ষা নিতে পারি, যা থেকে আমরা ভবিষ্যতে আর ভুল না করি। দ্বিতীয় লক্ষণ প্রসঙ্গে গুরুদেব বলেন, যে ব্যক্তি সময়ের উপযোগিতা ভালোভাবে করতে পারবে,
জানবে তার জীবনে কোনো সমস্যা আসবে না। সময় একটা মূল্যবান সম্পদ। যে ব্যক্তি সময়কে তার জীবনে ঠিকমতো প্রয়োগ করতে পারবে, সেই ব্যক্তির সফলতা কেউ আটকাতে পারবে না। সময় একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসবে না। সময়ের ব্যবহার ঠিকমতো করতে পারলে জীবন খুব সুন্দর মসৃণভাবে চলতে থাকবে। জীবনে বাঁচতে গেলে প্রত্যেককে বরাবর সময় দেওয়া হয়েছে। প্রত্যেক মানুষের জীবনে একদিনে 24 ঘন্টায় বরাদ্দ আছে। আর এই 24 ঘন্টার মধ্যে ভ্রমণের সময়কে বাদ দিয়ে বাকি সময়কে তুমি কিভাবে কাজে লাগাতে পারবে, তার উপর তোমার জীবনের সফলতা ও ব্যর্থতা নির্ভর করছে। যে ব্যক্তি এই সময়কে সঠিকভাবে প্রয়োগ না করতে পারে, সেই ব্যক্তি চলার দৌড়ে পিছিয়ে পড়ে। যেই সময়কে ফিরিয়ে আনা আর কখনোই সম্ভব হয় না। বুদ্ধিমান মানুষরা অন্য কোনো কাজ করে না, তারা সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে কোনো কাজকে অন্যভাবে করে। পৃথিবীতে বেশিরভাগ মানুষেরই অসফলতার কারণ সময়কে সঠিকভাবে তার জীবনে ব্যবহারই করতে পারে না। যে ব্যক্তি প্রতিদিন শিখেন, প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিটের সময়ের মূল্য বুঝতে পারবে, সে ব্যক্তির সফলতা নিশ্চিত। এরপরে গুরু তৃতীয় লক্ষণের কথা বলতে গিয়ে বলেন যে বুদ্ধিমান লোক একলা থাকতেই বেশিরভাগ পছন্দ করে। তারা জানে নেগেটিভ বিচারধারার অনেক মানুষের ভিড়ে না থেকে একলা শান্ত মনে যে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারলেই তবেই কার্য সিদ্ধি করা সম্ভব। যে ব্যক্তি অন্যদের ভিড়ের মধ্যে ঢুকে যায়, তার মধ্যে নিজের যোগ্যতা সম্পর্কে সঠিক জ্ঞান প্রাপ্ত করা সম্ভব হয় না, কারণ সে অন্যকে দেখে তার মতোই নিজেকে তৈরি করতে চায়। বলা যায় তাকে অনুকরণ করতে চায়। কিন্তু যে ব্যক্তি একলা থাকে সে তো কারোর দ্বারাই প্রভাবিত হয় না, বরং সে এটাই করে যেটা তার কাছে ঠিক মনে হয়। একলা থাকা ব্যক্তি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে, কিন্তু যে ভিড়ের মধ্যে থাকে সে সবাইকে জিজ্ঞাসা করেই নিজের জীবনে সিদ্ধান্ত নেয়। কিন্তু অন্যের পরামর্শে চললে সেই পরামর্শ ভুলও হতে পারে। এমনও হতে পারে তোমাকে সঠিক রাস্তায় না চালিয়ে ভুল রাস্তায় চালিত করতে পারে, আর তুমি তার কথা মতো শুনে তোমার জীবনের অনেক সমস্যার মোকাবেলা তুমি করতেই পারবে না। যে ব্যক্তি একলা থাকে সে নিজের সম্বন্ধে ভালোভাবে জানতে পারে এবং সে নিজের কাজকে খুব ভালোভাবে করতে পারে, কেননা তাকে বিপদে চালিত করার কোনো ব্যক্তি তার আশেপাশেই থাকে না। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে সে। কখনো কোনো দিন কোনো কাজ করতে অন্যর সাহায্য নেবে না, কারণ এই পৃথিবী খুবই স্বার্থপর। তুমি যখনই কোনো ব্যক্তির সাহায্য বা পরামর্শ নেবে, সেও চাইবে তার বিনিময়ে তোমার কাছ থেকে কিছু পেতে, তাই কখনো অন্যের সাহায্য নেবে না। নিজের বুদ্ধির উপরে জোর দাও, একলাই সিদ্ধান্ত নিতে চেষ্টা করো। এরপরে গুরু চতুর্থ লক্ষণের সম্পর্কে বলতে গিয়ে বলে, বুদ্ধিমান লোকেরা সর্বদা কম কথা বলে। কম কথা বলার মানে এটাই নয় যে তুমি কারোর সাথে কথাই বলবে না। কম কথা বলা মানে যেটুকু প্রয়োজন সেটুকু কথাই বলা। বুদ্ধিমান লোকেরা বেশি শুনে, বেশি পর্যবেক্ষণ করে, আর কথা বলে কম। তারা ততটাই কথা বলে যতটা বলার প্রয়োজন। সেই সব ব্যক্তি সামনে বলার কথাগুলি মন দিয়ে শুনে, তারপর প্রয়োজন মতো সংক্ষেপে জবাব দেয়। যখন কারোর কথা তুমি মনোযোগ দিয়ে শুনবে, তখন সেই কথা থেকেই নতুন এমন কিছু শিখতে পারা যায় যা হয়তো আগে কোনোদিন শিখতে পারোনি। পাশাপাশি মূর্খ ব্যক্তিরা কিছু না বুঝেই বকবক করতে চলে। তাদের কথায় কোনো সারবত্তা থাকে না, এমনকি অনেক অপ্রাসঙ্গিক কথা বলে ফেলে। আর সে ব্যক্তি অপর প্রান্তের ব্যক্তির কথা শোনার বদলে নিজের কথাকেই বেশি বলে চলে, যার ফলে অপর ব্যক্তির কথার থেকে তার নতুন কিছু শিখার থাকে না। কম কথা বলার ব্যক্তি কখনো কারোর কথায় কোনো তর্কে জড়ায় না, কারণ সে জানে তর্ক করে সময় নষ্ট না করে এখান থেকে চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কিন্তু মূর্খ ব্যক্তি অযোধ্যা তর্ক করে এমন কথা বলে যেগুলি বলা কখনোই ঠিক নয়। নিজের ব্যক্তিত্বের অবনমন ঘটায় মূর্খ ব্যক্তি। কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা ততটাই কথা বলে যতটুকু আবশ্যিক, আর সে কম শব্দে নিজের কথাকে, নিজের বক্তব্যকে প্রতিষ্ঠিত করে।
যাতে সামনে থাকা ব্যক্তিটি তার কথাগুলো যাতে মন দিয়ে শুনে। কিন্তু মূর্খ ব্যক্তি একই কথা বারবার বলতে থাকে, তার কথার পুনরাবৃত্তি ঘটায় এবং যে কথার মধ্যে না তো কোনো যুক্তি থাকে না তার কোনো সারবদ্ধ থাকে, এবং সামনে থাকার ব্যক্তিটি তার এই কথা শোনার আগ্রহ প্রকাশ করে না এবং তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। শব্দের থেকে শব্দকে নিয়ে যে কোনো মানুষের মন জয় করা যায়, আর এই কলা বুদ্ধিমান মানুষের বেশি দেখা যায়। এরপর গুরু পঞ্চম লক্ষণের কথা বলতে গিয়ে বলেন, বুদ্ধিমান লোক কখনো নিজের মনের কথা কারোর সাথে ভাগ করে না, কারণ সে ভালো করেই জানে যে সে তার আজ বন্ধু, কাল সে তার শত্রুও হতে পারে। তাই নিজের মনের কথা, নিজের দুর্বলতার বিষয়, ঘর সংসারের কথা অন্য কাউকে বলে না। পাশাপাশি মূর্খ ব্যক্তি তার মনের কথা, দুর্বলতার বিষয়, এমনকি ঘর সংসারের অনেক ব্যক্তিগত সমস্যার কথা নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে এমনভাবে ছড়িয়ে ফেলে যার জন্য সে অন্যের কাছে ব্যঙ্গের পাত্র হয়ে যায়। অনেকে এইসব কথা শুনে আনন্দিত হয়। কিছু কিছু মানুষ তোমার দুঃখে দুঃখিত হয়ই না, বরঞ্চ তারা আনন্দিত হয়। তোমার উন্নতি অন্যের কাছে জ্বলন হতে পারে, কিন্তু বুদ্ধিমান লোক নিজের সমস্যার কথা অন্য কাউকে বলতে চায় না, কারণ সে জানে তাদের দ্বারা ব্যক্তিগত সমস্যার সমাধান তো হবেই না, উপরন্তু সে সবার কাছে ব্যঙ্গের পাত্র হয়ে পড়বে। সংসারে বেশিরভাগ মানুষই স্বার্থপর, তাই তোমার দুর্বলতম পরিস্থিতি দেখে সুযোগ খুঁজতে চেষ্টা করবে কিভাবে তোমাকে আরো দমন করা যায়। কিছু কিছু মানুষ অন্যর ক্ষতিতে আনন্দিত হয়, তাই বুদ্ধিমান ব্যক্তিরা তার দুর্বলতার কথা অন্য ব্যক্তিদের কাছে বলে না। মানুষ তোমার বিপদে তোমার পাশে থাকার পরিবর্তে তোমাকে বিপদে চালিত করতে বেশিরভাগ উঠে পড়বে এবং বেশি আনন্দ পায়। এরপর গুরু ষষ্ঠ গুণের কথা বলতে গিয়ে বলেন, বুদ্ধিমান ব্যক্তি নিজের জীবনে একটা লক্ষ্য তৈরি করে রাখে। সে নিরন্তর সেই লক্ষ্যকে পাওয়ার জন্য নিরন্তর সে কাজ করে থাকে। পাশাপাশি মূর্খ লোক একই সময়ে একাধিক লক্ষ্য নিয়ে চলে, তাই কোনো কাজেই সে সফল হতে পারে না। বুদ্ধিমান লোকে এটা খুব ভালো করেই জানে যে সে একটা সময় একটাই কাজ করতে পারবে। একাধিক কাজ করার থেকে সে একটা কাজকেই মনোসংযোগ দিয়ে করতে পারলে সেই কাজের গাঢ়ত্ব অনেক বেশি থাকে। তাই বুদ্ধিমান মানুষেরা তাদের জীবনে একটাই লক্ষ্য রাখে এবং তার কাজে নিরন্তর পরিশ্রম করে যায়, যার কারণে তার জীবনে সফলতা অনেক তাড়াতাড়ি আসে। আর মূর্খ লোকেরা অনেক লক্ষ্য পূর্ণ করতে গিয়ে কোনো লক্ষ্যই পূর্ণ করতে পারে না এবং তারা অসফলই হয়। এরপর গুরু সপ্তম লক্ষ্য নিয়ে কথা বলেন। তিনি বলেন, বুদ্ধিমান লোক কখনো নিজেকে কারোর সাথে তুলনা করে না। যে অন্যের সাথে নিজের তুলনা করে সে সর্বদা দুঃখী রয়ে যায়, কারণ সংসারের সব ব্যক্তি আলাদা আলাদা হয়। সব মানুষের মধ্যেই আলাদা আলাদা প্রতিভা, আলাদা আলাদা গুণ থাকে। সব ব্যক্তিরই চিন্তা করার শক্তি, বোঝার শক্তি আলাদা আলাদা হয়। বুদ্ধিমান লোক এই কথা খুবই ভালোভাবে জানে, তাই সে কখনো কারোর সাথে নিজেকে তুলনা করে না। একটা আম গাছে আম ছাড়া যেমন অন্য কোনো ফল প্রাপ্তি হয় না, তেমনি একটা মানুষের মধ্যে সব রকম গুণ থাকে না। প্রত্যেকের মধ্যেই আলাদা আলাদা প্রতিভা থাকে, কিন্তু মূর্খ লোক অন্যর সাথে নিজেকে তুলনা করতেই থাকে। সে এইটা ভাবে যে ওই ব্যক্তি এত বড় বাড়ি করে ফেললো, আমি কেন পারলাম না? ওই ব্যক্তি ব্যবসায় সফল হলো, আমি কেন পারলাম না? অমন ব্যক্তির সন্তান বিদ্যায় অনেক ভালো, আমি কেন হতে পারলাম না? ইত্যাদি নিরন্তর তার মধ্যে অন্যর চিন্তায় ঘুরতে থাকে। সমস্ত নেগেটিভ চিন্তা তার মাথাকে পূর্ণ করে তোলে, আর যার ফলে সে কখনো সফল হতে পারে না। আর নিজের তুলনা অন্যের সাথে করতে করতে সে নিজেই দুঃখী হয়ে পড়ে, আর নিজের ভিতর গুণগুলিকে খুঁজে সে বার করতে পারে না। আর বুদ্ধিমান ব্যক্তি কখনো কারোর সাথে তার তুলনা তো করেই না, বরং তাকে দেখে শিখে এবং নিজের লক্ষ্যে এগিয়ে যেতে থাকে, আর নিজের শক্তিকে যাচাই করে সফলতার দরজায় পৌঁছে যায়। এরপর গুরু অষ্টম লক্ষণের কথা বলতে গিয়ে বলেন, বুদ্ধিমান লোক কখনো অন্যের উপর নির্ভরশীল হয় না,
সে কারোর প্রতি নির্ভর না হয়ে নিজের কাজকে নিজেই সম্পন্ন করার চেষ্টা করে। অন্য মানুষের প্রতি সে কখনো কোনো ভরসা করে না। সে নিজের কাজ নিজেই নিরন্তর করতে থাকে, যে কেউ তার কাজকে সম্পন্ন করে দেবে। সেখানে মূর্খ ব্যক্তি তার বেশিরভাগ কাজ অন্যের উপরে ভরসা করে চলে। সে এইটা বিশ্বাস রাখে যে ওই ব্যক্তি আমার কাজটাকে সম্পূর্ণ করে দেবে, আর যখন তার কাজ সময় শেষ না হয় সে চিন্তায় পড়ে যায়, মনে মনে দুঃখী হয়ে পড়ে, আর তার সমস্ত কাজই বিগড়ে যায়। সংসারে কারোর কাছেই এত সময় নেই যে সে তার নিজের কাজ ছেড়ে অন্যর কাজ সম্পন্ন করে দেবে। সবাই নিজের কাজে ব্যস্ত থাকে। যদি তুমি নিজেই নিজের উপরে আস্থা রাখো তাহলে তোমার কাজ তুমি সময় মতোই শেষ করতে পারবে। আর যদি অন্যের ওপর ভরসা করো তাহলে তোমার সব কাজ অসম্পূর্ণই রয়ে যাবে। বুদ্ধিমান লোক কখনোই কারো উপকার নেয় না, আর নাই কারোর কাছ থেকে কোনো প্রত্যাশা রাখে। এরপর গুরু নবম লক্ষণ বলতে গিয়ে বলেন, বুদ্ধিমান লোকেরা তার লোভ, লালসা এবং চিন্তা, দুশ্চিন্তা এসব তার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে। ক্রোধ মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু, আর ক্রোধের বশবর্তী হয়ে নির্ণয় নেওয়া সমস্ত সিদ্ধান্তই ভুল হয়। ক্রোধিত হয়ে মানুষ নিজেই নিজের মধ্যে থাকে না। ক্রোধিত ব্যক্তি তার রাগ কমে যাওয়ার পরে বুঝতে পারে সে কি ভুল করেছে। কিন্তু বুদ্ধিমান লোক সবসময় নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখে, আর মূর্খ ব্যক্তি ছোট ছোট বিষয়ের উপরেই ক্রোধ করতে থাকে, আর রাগের বশবর্তী হয়ে এমন ভুল কাজ করে ফেলে যার জন্য তাকে সারা জীবন অনুশোচনা করতে হয়। বুদ্ধিমান লোক কখনো অতীত এবং ভবিষ্যৎ নিয়ে বেশি মাথা ঘামায় না। সে সর্বদা বর্তমানের মধ্যেই ডুবে থাকে। সে কখনো কোনো বিষয় এত বেশি চিন্তা করে না, শুধুমাত্র নিজের কাজেই মনোনিবেশ করতে থাকে। মানসিক চিন্তার মধ্যে সে নিজেকে কখনো ডুবিয়ে রাখতে চায় না, কারণ সে ভালো করেই জানে চিন্তা করে কোনো লাভ হয় না। এরপর গুরু দশম লক্ষণের কথা বলেন, যে বুদ্ধিমান সে কখনো কারোর উপর অন্ধ বিশ্বাস করে না। সর্বপ্রথমে সে নিজের বুদ্ধির দ্বারা সে কোনো বিষয়কে বোঝার চেষ্টা করে, তার গভীরে যাওয়ার চেষ্টা করে, তারপরে কোনো সিদ্ধান্তে উপনীত হয়। কিন্তু কারো বলে দেওয়া কোনো কথাকে সে অন্ধভাবে মেনে নেয় না বা বিশ্বাসও করে না। যুক্তি দিয়ে সব বিষয়কেই পর্যবেক্ষণ করতে থাকে। সে সত্যের গভীরে যায়, ভালোভাবে নিরীক্ষণ করে, আর তারপরেই কোনো সিদ্ধান্তে উপনীত হয়। বুদ্ধিমান ব্যক্তিরা তো প্রমাণের ওপর বেশি বিশ্বাস করে, কোনো শোনা কথা বা কোনো বলা কথা উপর কখনোই বিশ্বাস করে না। সে নিজে চোখে দেখা এবং কানে শোনার কথাকেই বিশ্বাস করে। তাই এই ধরনের ব্যক্তিদের কোনোদিনও কেউ ধোঁকা দিতে পারে না। পাশাপাশি মূর্খ ব্যক্তিরা কারোর কথা কোনো কিছু শুনে না জেনে শুনেই সে বিশ্বাস করে ফেলে, কিন্তু সেই কথাগুলি কি বিশ্বাসযোগ্য কিনা সে কখনো যাচাই করে না। যার ফলে যে কোনো ব্যক্তিই তাদের এই মূর্খতার সুযোগ নিয়ে বিপদে ফেলার চেষ্টা করে। এরপরে 11তম লক্ষ্য নিয়ে গুরু বলতে গিয়ে বলেন, বুদ্ধিমান ব্যক্তি আলস্যকে তার জীবনের সবচেয়ে বড় শত্রু মানে। আলস্য থেকে তাদের জীবনকে দূরে রাখে, কারণ আলস্যময় ব্যক্তি কোনো কাজই তারা সময় মতো সম্পন্ন করতে পারে না। আজকের কাজ কালকে করব, কাল এলেই বলে পরশু করব, এই বলে মূর্খ ব্যক্তিরা কাজ থেকে পালিয়ে বেড়ায়। কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা কোনো কাজ ফেলে রাখে না। আলস্য তাদের জীবনে প্রভাব ফেলতে পারে না। আলস্য মনুষ্য জীবনের এমন একটা রোগ, এটা একবার কাউকে ধরে ফেললে সফলতার সিঁড়ি পার করা তার পক্ষে খুবই কঠিন হয়ে পড়ে। জীবনে কোনোদিনই সে সফল ব্যক্তি হিসাবে পরিচয় দিতে পারবে না। সমস্ত কাজই কালকের ভরসায় ফেলে দেয়, কিন্তু তাদের কাছে সে কাল আর কোনোদিনই আসে না। কাল কালই রয়ে যায়। আর এরকম করতে করতে জীবনের অর্ধেক সময় পেরিয়ে যায়, কাল আর ফিরেই আসে না। জীবনে কিছু করা আর হয়ে উঠল না তাদের। মূর্খ লোকেরা এরকমই আলস্যে দিন কাটিয়ে দেয়। গুরু অন্তিম এবং 12 নম্বর লক্ষণকে বলতে গিয়ে বলেন, বুদ্ধিমান লোক অসফল হলেও কখনো হার মানে না। হারকে হাতিয়ার করে তার থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে মাঠে নেমে পড়ে। নতুন করে সফলতার লক্ষ্যে সে কখনো অতীতের অসফলতার কথা মনে রাখে না, বরং বর্তমানে সফল হওয়ার জন্য আরও অধিক পরিশ্রম করতে থাকে।
অসফলতা বুদ্ধিমান লোককে কিছু সময়ের জন্য দুঃখী করলেও জীবনভর তাকে বিচলিত করতে পারে না। বুদ্ধিমান লোকেই জানে অসফলতা চিরস্থায়ী হয় না। অসফলতা থেকে শিখেই নিজেকে কি করে আরও সফল করা যায় তার জন্য নিরন্তর প্রয়াস করতে থাকে সে। কিন্তু মূর্খ লোক একবার অসফল হলে ঘাবড়ে গিয়ে সে সেই কাজটি ছেড়েই দেয়, যার জন্য তারা ভবিষ্যতে আর কোনোদিনই সফল হতে পারে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।